আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছে আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জে আইভির হ্যাট্রিক জয়, বললেন কাস্টিং দ্রুত হলে আরো বেশি ভোট পেতেন। হারানো হয়েছে ইভিএম কারচুপিতে, অভিযোগ তৈমুরের। 5 বছরের সেরা নির্বাচন, বললেন মাহবুব তালুকদার। ইভিএমে অভিজ্ঞতা না থাকার কারণে ভোট কাস্টিংয়ে দেরি, বলেছেন সচিব। করোনা শনাক্তের দৈনিক রেকর্ড 5000 পার। ভারত সহ উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলোর সাথে সম্পর্ক স্থগিতের পরামর্শ বিশেষজ্ঞদের। পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ এবং ভিসিকে অবরোধের জেরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ। দুপুরের মধ্যে হল ছাড়ার নির্দেশ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নারায়ণগঞ্জ সিটির বেসরকারি ফলাফলে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী। তিনি পেয়েছেন 1,59,097 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমুর আলম খন্দকার পেয়েছেন 92,166 ভোট। টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জবাসী সহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান আইভী। নির্বাচনে জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ততা থাকলেও ইভিএমে কারচুপির অভিযোগ তৈমুর আলমের। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে টানা তৃতীয়বারের মতো মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী। 192টি কেন্দ্রের মধ্যে সবগুলোর ফলাফলে আইভীর প্রাপ্ত ভোট 1,59,097, আর স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার পেয়েছেন 92,166 ভোট। রবিবার রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার এই ফলাফল ঘোষণা করেন। তৈমুর আলম খন্দকার স্বতন্ত্র হিসাবে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন মেয়র পদে হাতি প্রতীক নিয়ে। তিনি ভোট পেয়েছেন 92,562 ভোট। সেলিনা হায়াত আইভী বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী, নৌকা প্রতীক নিয়ে উনি এই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উনি ভোট পেয়েছেন 1,59,097 ভোট। ইভিএমে ধীরগতির অভিযোগ থাকলেও কোনো ধরনের সহিংসতা ছাড়াই সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নৌকার জয়ের ধারাবাহিকতা রক্ষা করতে পেরে গর্বিত জানিয়ে নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিজয়ী মেয়র প্রার্থী। বলেন, নগরীর উন্নয়নের গুরুত্ব থাকবে সবার ওপরে। আমার দল আমার প্রতি আস্থা রেখেছে, আমার নেত্রী আমাকে আস্থা এনে নৌকা দিয়েছে। নারায়ণগঞ্জবাসী তাকে বিমুখ করেনি। এই নারায়ণগঞ্জ প্রমাণিত যে এটা আওয়ামী লীগের ঘাঁটি এবং বঙ্গবন্ধু আওয়ামী লীগের জন্ম এই নারায়ণগঞ্জে হয়েছিল। তার ধারাবাহিকতা রক্ষা করতে পেরেছি বলে নিজেকেও গর্বিত মনে করি। শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আজীবন আমি এই দল করব, জয় বাংলা বলবো, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে হয়ে আমি নারায়ণগঞ্জের মানুষের সেবা করব, দলমতের ঊর্ধ্বে উঠে জনকল্যাণে কাজ করব। নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিয়ে কোনো অভিযোগ না থাকলেও ইভিএম এর ধীরগতি আর কারচুপির অভিযোগ করেছেন পরাজিত স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। জনগণের উপস্থিতিটা স্বতঃস্ফূর্ত মনে করি, কিন্তু জনগণ কিন্তু ভোটটা দিতে পারে নাই। 3 ঘন্টা দাঁড়ায় অনেকে 3 ঘন্টা দাঁড়ায় থেকে চলে গেছে। মেশিনটা এতই স্লো যে মানুষ ভোটটা দিতে পারে নাই। এটা আপনারাই দেখছেন। আর ভিতরের মধ্যে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, নতুবা এই ডিফারেন্স হইতে পারে না। ভোটাভুটির মাধ্যমে মেয়রের পাশাপাশি নির্বাচিত হয়েছেন সাধারণ আসনের 27 জন ও সংরক্ষিত 9 জন নারী কাউন্সিলরও। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, বিগত 5 বছরে যতগুলো সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে তার মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সর্বোত্তম। এজন্য নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এদিকে ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার জানিয়েছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে 50% ভোট পড়েছে। ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলেও জানান তিনি। বিকেলে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। নারায়ণগঞ্জে এর পূর্বেও কিন্তু ইভিএমে আমরা ভোট নিয়েছিলাম। তো যেহেতু সিটি কর্পোরেশনে দেখা গেছে যে বিশেষ করে আমাদের সম্মানিত নারী ভোটার যারা, এদের অনেকে হয়তো ইভিএমে ওই মক ভোটিংয়ে আসেন।
যার কারণে দেখা যাচ্ছে যে লাইনে যখন তারা দাঁড়িয়েছেন ভোট কাস্ট হতে তাকে বুঝিয়ে দিতে হয়েছে প্রিজাইডিং অফিসারের, তো ওইখানে হয়তো একটু সময় লেগেছে। কিন্তু যারাই এসেছেন আপনারা জানেন 4টার সময় ভোট কাস্ট শেষ হয়েছে, কিন্তু এরপরে এনক্লোজারে যারাই ছিলেন সবার ভোট গ্রহণ করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে এখন পর্যন্ত যেটি আমাদের ধারণা অ্যারাউন্ড 50%। একজন মাননীয় সংসদ সদস্য আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালিয়েছেন, কিন্তু আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে কোনো চিঠি পর্যন্ত দেয়া হয়নি। বরং বলা হয়েছে তিনি আচরণবিধি লঙ্ঘন করলেও শাস্তিযোগ্য অপরাধ করেননি। আচরণবিধি ভঙ্গ করলে শাস্তিযোগ্য অপরাধ কিংবা শাস্তিহীন অপরাধের বিভাজন কোথায় আছে? তাহলে অন্যান্য মাননীয় সংসদ সদস্যদের আচরণবিধি লঙ্ঘনের দায়ে চিঠি দেওয়া হলো কেন? বিভিন্ন কারণে কিছু সংখ্যক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেও এ সম্পর্কে কোনো সংখ্যা জানা যায়নি। 4 মাস পর দেশে করোনায় শনাক্ত একদিনে রেকর্ড 5,000 ছাড়ালো। এদিন মারা গেছে আরও 8 জন। এখনই শনাক্তের হার কমাতে উচ্চ ঝুঁকিতে থাকা দেশের সাথে সাময়িক সম্পর্ক স্থগিত করার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ওমিক্রন প্রতিরোধে জনসচেতনতায় সরকারিভাবে উদাহরণ সৃষ্টিরও তাগিদ দেন তারা। দেশে হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা ঠেকেছে 5,000-এ, যা গেল 4 মাসের মধ্যে সর্বোচ্চ। নমুনা সংগ্রহের বিপরীতে শনাক্তের হার পৌঁছেছে প্রায় 18%। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় 24 ঘন্টায় আরও 8 জন সহ দেশে 28,144 জনের মৃত্যু হয়েছে, আর 29,305টি নমুনা পরীক্ষায় আক্রান্ত 5,222 জন। মোট আক্রান্ত 16,17,711 জন। নতুন 293 জন সহ মোট সুস্থ 15,52,893 জন। আমাদের অনেকেরই একটি ধারণা হয়েছে যে বাংলাদেশে এখনো হয়তো যে অমিক্রনের ভ্যারিয়েন্ট নতুন যেটি শনাক্ত হয়েছে হয়তো সেটি দিয়েই সংক্রমণ হচ্ছে, তাতে সংক্রমণের আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বাড়ছে, কিন্তু সেটি খুব ভয়াবহ কিছু নয়। কিন্তু এইটি কিন্তু এখনো বৈজ্ঞানিক তথ্য প্রমাণ দিয়ে একেবারে নিশ্চিত করে বলবার সময় আসেনি। সংক্রমণের হার কমাতে ভারত সহ উচ্চ ঝুঁকিতে থাকা দেশের সাথে সম্পর্কে আরও সতর্ক থাকার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। যদি ভারত থেকে আসাটা আমরা ঠেকাতে পারতাম, তার জন্য আমাদের দরকার ছিল ভারত থেকে এই মুহূর্তে আসা নিরুৎসাহিত করা, অথবা যারা আসছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া। এর মধ্যে কোয়ারেন্টাইন, এর মধ্যে হচ্ছে যে তাদের PCR টেস্ট নেগেটিভ হওয়া, এই দুটো ব্যাপার আমাদের নেওয়া উচিত ছিল অন্তত। অথবা ভারতের সাথে যোগাযোগটা অন্তত কিছুদিনের জন্য হলেও বন্ধ করা। কারণ এই নির্দেশনাগুলো আমরা বরাবরই দেখেছি, এটা শুধু কাগজেই সীমাবদ্ধ থাকে, এর ধারে কাছেও বাস্তবায়নের সম্ভাবনা থাকে না বা করা যায়নি। সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই বলে জানান এই বিশেষজ্ঞ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ওমিক্রনের কারণে এবছরও শঙ্কার মধ্যে পড়েছে অমর একুশে গ্রন্থমেলা। স্থগিত করা হয়েছে 2 সপ্তাহের জন্য। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। কোভিডের কারণে গত বছর বইমেলা তেমন না জমলেও আশা করা হচ্ছিল এবারের বইমেলা জমজমাট হবে। বাংলা একাডেমি কর্তৃপক্ষ সেভাবেই প্রস্তুতি নিয়েছিল। 21শে বইমেলার জন্য স্টল নির্মাণের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। সেই সঙ্গে মেলার বিভিন্ন মঞ্চ ও কেন্দ্র নির্মাণ সহ বিভিন্ন চত্বর সাজানোর কাজও চলছে বেশ জোরে সোরে। গণতন্ত্র, আইনের শাসন ও উন্নয়নের মতো মৌলিক প্রশ্নে দল, মত, শ্রেণী পেশা নির্বিশেষে সবাইকে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বছরের প্রথম সংসদ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রথম দিনের অধিবেশনে সংসদে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ধর্মের ষড়যন্ত্রকারীরা যাতে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখার কথা বলেন রাষ্ট্রপতি। উন্নয়ন কার্যক্রম ব্যাপক বৃদ্ধি পাওয়ায় সরকারি অর্থের অপব্যবহার রোধে প্রকল্প সংশ্লিষ্ট সকল বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শও দেন তিনি। সরকারের নানা পদক্ষেপে সফলভাবে করোনা মোকাবেলা করে অর্থনীতি সচল রাখার বিষয়গুলো বিস্তারিত উঠে
আসে রাষ্ট্রপতির ভাষণে। করোনা পরিস্থিতির মধ্যেও নেতৃত্বের যুগোপযোগী সিদ্ধান্তে অর্থনীতি, মানব সম্পদ সহ বিভিন্ন ক্ষেত্রে দেশের এগিয়ে যাওয়ার কথা উঠে আসে রাষ্ট্রপতি আব্দুল হামিদের বক্তব্যে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রংপুরের মানুষ ক্ষমতায় থেকেছে, তবে তারা নিজের ভাগ্য গড়া ছাড়া এ অঞ্চলের মানুষের জন্য কোনো কিছুই করেনি। তিনি বলেন, রংপুরে এখন আর মঙ্গা এবং দুর্ভিক্ষ নেই, সৃষ্টি হয়েছে কর্মসংস্থান। আওয়ামী লীগকে ভোট দেয় মঙ্গামুক্ত হয়েছে এ অঞ্চল। গণভবন থেকে রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, দেশের কোনো মানুষ গৃহহীন, ভূমিহীন থাকবে না। প্রয়োজনে জমি কিনে ঘর করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী। রংপুরে নির্মিত হয়েছে আধুনিক সদর দপ্তর কমপ্লেক্স। বিভাগীয় সদরে সরকারি কার্যক্রম পরিচালনায় যুক্ত প্রত্যেকটি জেলা শহর। গণভবন থেকে রংপুর বিভাগীয় সদর দপ্তরে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্থাপনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান বলেন, জাতির পিতার পরিকল্পনায় তৃণমূলকে শক্তিশালী করতে প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করা হচ্ছে। ৭৫ পরবর্তী সরকারগুলো দেশের জনগণের ভাগ্যের কোনো উন্নয়ন করেনি, দেশে কেউ ভূমিহীন থাকবে না বলেও আশ্বাস দেন। আমরা সরকার আসার পর এই অঞ্চলে আর মঙ্গা দেখা দেয়নি, দুর্ভিক্ষ দেখা দেয়নি, মানুষের কর্মসংস্থান হয়েছে, মানুষের খাদ্যের এখন উদ্বৃত্ত খাদ্যের অঞ্চল হয়ে গেছে রংপুর, যেটা একসময় খাবার অভাবে মানুষ ধুকে ধুকে মারা যেত। কারণ আমার এখনও সেই চিত্র মনে পড়ে যে আমি যে মানুষগুলিকে দেখেছি যখন তারা দাঁড়াতো, মনে হতো শুধু হাড় আর চামড়া ছাড়া শরীরে কিছু নেই, জীবন্ত কঙ্কাল যেন ঘুরে বেড়াচ্ছে। যে আপনারাও খুঁজে বের করেন যে কোনো ভূমিহীন মানুষ আছে কিনা, কারণ আমার লক্ষ্য হচ্ছে এই দেশে কোনো ভূমিহীন মানুষ থাকবে না। দরকার হলে জমি কিনে তাদের আমরা ঘর করে দেব। জানান, সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন অব্যাহত থাকবে। ২০০৮ সালে জনগণকে দেয়া সব ওয়াদা পূরণ করেছে তার সরকার। বাংলাদেশের অগ্রযাত্রা ধরে রেখে দেশকে আরো অনেক দূর এগিয়ে নেয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। আমরা রংপুর এই ১৩ বছরে আওয়ামী লীগ সরকারে আসার পর যত উন্নতি হয়েছে, এর আগে আরো অনেকেই তো রংপুরের লোকই তো ক্ষমতায় ছিল, কিন্তু সেই রংপুরের মানুষের তেমন কোনো ভাগ্য পরিবর্তন হয়নি। তারা নিজেদের ভাগ্য করেছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য হয়নি। নৌকা মার্কায় ভোট দিয়েই কিন্তু রংপুরবাসী এই সব সুযোগ সুবিধাগুলি পেয়েছেন, সেটা বোধহয় ভুললে চলবে না। উত্তরবঙ্গের শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বিত্তশালীদের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিত্তশালী আছেন তাদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। কামনা করে শিক্ষার্থীদের আন্দোলনের জেরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুর ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের। এর আগে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করা হয়েছে ভিসি প্রফেসর ডক্টর ফরিদুদ্দিন আহমেদকে। রবিবার সন্ধ্যা 6:45টার দিকে ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের তালা ভেঙে অবরুদ্ধ অবস্থা থেকে পুলিশের কড়া নিরাপত্তায় বের করে আনা হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদুদ্দিন আহমেদকে। বিকাল 4টার দিকে ক্যাম্পাসে পুলিশ ঢোকার পর উত্তেজনার নতুন রূপ নেয়। এক পর্যায়ে 5:30টার দিকে উত্তেজিত শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। কিছুক্ষণ চলে ধাওয়া পাল্টা ধাওয়া। একদিকে পুলিশের লাঠিচার্জ, ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেড, আরেকদিকে শিক্ষার্থীদের ইট পাটকেল। এতে আহত হয় পুলিশ ও শিক্ষার্থী মিলিয়ে অন্তত 50 জন। এর আগে বেলা 2:30টার দিকে নিজ কার্যালয় থেকে বাসভবনে যাওয়ার পথে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন ভিসি। শিক্ষার্থীদের ধাওয়ায় তিনি আশ্রয় নেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে। পরে ভবনটির কলাপসিবল গেট আটকে দিয়ে ভিসিকে ভেতরে অবরুদ্ধ করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের গোল চত্বরে জড়ো হয় শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসে ছাত্র শিক্ষক সহ সবার পরিবহন আটকে দেয় তারা। বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগ সহ 3 দফা দাবিতে বৃহস্পতিবার গভীর রাত থেকে আন্দোলনে নামে ওই হলের ছাত্রীরা। তাদের সাথে একাত্ম হয় অন্যান্য হল ও বিভাগের শিক্ষার্থীরা। এর জেরে শনিবার ছাত্রলীগের সাথে হাতাহাতি হয় তাদের। প্রতিবাদে দেওয়া হয় ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
গুমের শিকার পরিবারগুলোর কাছ থেকে মিথ্যা বিবৃতিতে সই আদায় করে সরকার বিশ্ব বিবেককে বিভ্রান্তের চক্রান্তে লিপ্ত বলে অভিযোগ বিএনপির। দলটির নেতারা বলেছেন, করোনা বৃদ্ধির অজুহাতে সবকিছু খোলা রেখে সভা সমাবেশ বন্ধ করা সরকারের নীল নকশার অংশ। সরকার নিজেই বিধিনিষেধ মানছে না বলে অভিযোগ তাদের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং করোনা আক্রান্ত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাতারা বেগমের সুস্থতা কামনায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা অভিযোগ করেন, বিএনপি সভা সমাবেশ ডাকলেই করোনা বাড়ে, নইলে করোনা কমে। নির্বাচন হচ্ছে, বাণিজ্য মেলা, অফিস আদালত সবই চলছে, নিষেধাজ্ঞা কেবল সভা সমাবেশে। করোনার অজুহাতে যেভাবে আমাদের সভা সমাবেশকে বন্ধ করেছে, যেভাবে মানুষের সমাগম বন্ধ করেছে, এটা এই সরকারের একটি নীল নকশা। এই করোনা কালে যদি আজকে আমাদের সভা সমাবেশ বন্ধ রাখতে হয়, তাহলে আজকে কোর্টে যে হাজার হাজার লোক প্রতিদিন যাইতে হয়, যে কোর্ট খোলা থাকে, সেইখানে কি করোনা হতে পারে না? 144 ধারা দিয়ে যেখানে জনসভা পণ্ড করা যায় নাই, জনগণের গতিরোধ করা যায় নাই, সেখানে এই ধরনের বিধিনিষেধ দিয়ে কখনো কোনো আন্দোলন টিকিয়ে রাখা যাবে না। আপনারা এখন নির্বাচনটা স্থগিত রাখেন নাই, বাণিজ্য মেলা করছে, বই মেলা করছে, আরো অনেক রকমের মেলা করছে। সরকারের বিধিনিষেধ তো সরকারই মানে না। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক তাজমেরি এস.এ. ইসলামের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউটেব। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, তাজমেরি ইসলাম স্বনামধন্য শিক্ষাবিদ, তাকে জেলে পাঠিয়ে নিজের কফিনে শেষ পেরেক ঠুকেছে সরকার। বিরোধী নেতাকর্মীদের গুম খুনের খবর আড়ালের অপচেষ্টার অভিযোগও করেন বিএনপির এই নেতা। এখন যে পরিবারগুলো গুম হয়েছে তাদের বাড়িতে বাড়িতে পুলিশ পাঠাচ্ছেন। সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনী স্টেটমেন্ট লিখেছেন, বলছে এখানে সই করার করে কি যে বলা হচ্ছে যে আমার ছেলে বা আমার স্বামী সে নিজে নিজেই হারিয়ে গেছে, পুলিশ লিখে নিয়ে যাচ্ছে আর ওইখানে সই করতে বলছে ওই পরিবারকে। এখন এই ধরনের একটি প্রচেষ্টা সরকার নিয়েছেন যাতে বিশ্বকে দেখানো যায় যে যারা গুম হয়েছে তারা নিজে নিজেই হারিয়ে গেছে। অবিলম্বে তাজমেরি এস.এ. ইসলামের মুক্তির দাবি জানান রুহুল কবির রিজভী। সে আত্মবিবাহিত। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, র্যাব কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশকে শাস্তি দেওয়ার জন্য নয়, সতর্ক করার জন্য। রবিবার সচিবালয়ে কৃষিমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন ডক্টর রাজ্জাক। জানান, মিয়ানমার ও উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশকে ফেলা দুঃখজনক বলে মার্কিন দূতকে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের ধারণা, কিছু কিছু ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেসব ক্ষেত্রে উন্নতি হওয়া দরকার, জানান কৃষিমন্ত্রী। কিছু কিছু ক্ষেত্রে বলেছে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে আমরা মনে করি, এবং সেগুলো ভবিষ্যতে যাতে না হয়, সংশোধন হয়, যাতে এই ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশন ভবিষ্যতে না হয় এবং বাংলাদেশ এগুলোকে কারেক্ট করে, সংশোধন করে, সেটা আমরা চাচ্ছি। এটা বাংলাদেশকে কোনো পানিশমেন্ট দেওয়ার জন্য না। নোয়াখালীর হাতিয়ায় মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে গুইল্লাখালী গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ওমান প্রবাসী রবিউল হোসেনের স্ত্রী লুৎফা বেগম ও তার মেয়ে চাঁদনি বেগম। পুলিশ জানায়, দুপুরে বড় মেয়ে নাদিয়া স্বামীর বাড়ি থেকে নিজ বাড়িতে বেড়াতে আসে। পরে বাড়ির উঠানে মা লুৎফা বেগম ও ছোট বোন চাঁদনির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। গোপালগঞ্জে বহুল আলোচিত মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলার সাক্ষী ব্যবসায়ী মিন্টু মিনা ওরফে কোটন মিনাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার সকালে গোপালগঞ্জ থানা পুলিশ ঢাকা খুলনা মহাসড়কের শহরের ফকিরকান্দি এলাকা থেকে কোটনের রক্তাক্ত লাশটি উদ্ধার করে।
24 জানুয়ারি চাঞ্চল্যকর বাসু হত্যা মামলায় কোটনের সাক্ষ্য দেওয়ার কথা ছিল। এজন্যই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা স্থানীয়দের। কোটন শহরের কুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডের মিনা মোটরসের মালিক। পুলিশ জানায় শনিবার রাত 10টার দিকে দোকান বন্ধ করে কুয়াডাঙ্গা থেকে ফকিরকান্দির বাড়িতে যাওয়ার পরপরই মোবাইলে অজ্ঞাত ব্যক্তির ফোন পেয়ে তিনি বের হন, এরপর আর ফেরেননি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আসাদ মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলা সদরের টিয়ালিবাড়ির মোড় থেকে 20 গজ দূরে মরদেহটি পাওয়া যায়। সে কিশোরগঞ্জের তারাইল গ্রামের জিল্লুর রহমানের ছেলে। সংবাদ শেষ করব, বিআরবিকে বলছি শিরোনামগুলো আরেকবার জানি। নারায়ণগঞ্জে আইভির হ্যাট্রিক জয়, বললেন কাস্টিং দ্রুত হলে আরো বেশি ভোট পেতেন। হারানো হয়েছে ইভিএম কারচুপিতে অভিযোগ তৈমুরের। 5 বছরের সেরা নির্বাচন বললেন মাহবুব তালুকদার। ইভিএমে অভিজ্ঞতা না থাকার কারণেই ভোট কাস্টিংয়ে দেরি, বলেছেন সচিব। করোনা শনাক্তের দৈনিক রেকর্ড 5000 পার। ভারত সহ উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলোর সাথে সম্পর্ক স্থগিতের পরামর্শ বিশেষজ্ঞদের। পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ এবং ভিসিকা অবরোধের জেরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ। দুপুরের মধ্যে হল ছাড়ার নির্দেশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টার আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।